যে আমি কনসেপ্ট ক্লিয়ার না করে যদি স্টাইল খুঁজতে যাই, নিজের সিগনেচার খুঁজতে যাই, দেন দেয়ার ইজ এ প্রবলেম দেয়ার। না, সেটা তো কখনোই নয়। মানে আমি এটা তখনই করতে পারি যখন আমার কাছে এই বিষয়টার অ্যাটলিস্ট কিছু না হলেও 10-12টা ডিফারেন্ট এক্সাম্পলস আছে। মানে আমি জানি আমি জানি আমি জানি আমি জানি এইগুলোকে নিয়ে আমি একটা কিছু মিশম্যাশ করতে পারি, আবার এইগুলোকে আমি নিজে ইন্টারনালাইজ করে একটা কিছু করতে পারি, নিজে ফিল করে নিজে আগে ফিল সব করে, থেকে, হ্যাঁ সব নিজে থেকে আগে ফিল আসছে করে। ফিলিংস। এই যে রেসপেক্টটার কথাটা আমি বলছি, তার কারণ হলো যে অনেকে পড়াশোনাটা করে একটা জায়গায় পৌঁছবার জন্য, তারা জায়গাটাতে পৌঁছে যায় কিন্তু পড়াশোনা তাদের ছেড়ে চলে যায়। এটার জন্য আমি বলছি যে এটা খুব দরকার ভালো পারফর্মার হবার জন্য। নেক্সট যে পয়েন্টটাতে আসছি সেটা হলো এথিক্স। ফার্স্ট পয়েন্ট ওয়াজ সেলফ ডিসিপ্লিন, তার সঙ্গে আমি একটুখানি অ্যাড করেছিলাম কিউরিওসিটি। Yes. নেক্সট পয়েন্ট ইজ এথিক্স। এথিক্স। ওকে। আমরা যখন ছোট ছিলাম, মানে এটা আই এম শিওর ইউড এগ্রি, তখন আমাদের একটা ক্লাস হতো ভ্যালিউ এডুকেশন, মরাল সায়েন্স। মরাল সায়েন্স, Yeah, yeah, yeah. ভ্যালিউ Of course. এডুকেশন। আমি আসলে মোরালিটি সায়েন্স এইসবের থেকে খুব দূরে। আর্টিস্টরা তাই হয়, তারা মোরালিটি বোঝে না, সায়েন্সটাও ঠিক খুব একটা বোঝে না। হ্যাঁ বোঝে, যখন ওটা আর্টের মধ্যে এসে হ্যাঁ, পড়ে তখন বোঝে। মানে অ্যাকুস্টিক্স হ্যাঁ বোঝে, ফিজিক্স হ্যাঁ ফিজিক্স বলে ও আচ্ছা অ্যাকুস্টিক্স হ্যাঁ অফকোর্স বুঝি। বাট মানে কিন্তু মেন্টালি সবচেয়ে বেশি বোঝে এস্থেটিক্স। এবং আমি আবার এস্থেটিক্সে কেন ফিরে আসছি, কারণ প্রপার এস্থেটিক্স থাকলে পারফরমেন্স ভালো হতে বাধ্য। এবং এস্থেটিক্সের যে কনসেপ্টটা, মানে যেটা ওয়েস্টার্ন কনসেপ্টটা আসছে, বা যে কোনো আর্ট পারফরমেন্সের কনসেপ্টটা তো অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে আসছে। এবং সেখানে একটা বড় রোল প্লে করছে মাইমেসিস, মানে ইমিটেশন। ওকে। আজকে যখন কার্সিভ রাইটিং আমরা সবাই শিখেছি, তখন আমাদের যেই বইগুলো আসতো সেই বইগুলোতে আমরা হাত বুলিয়ে বুলিয়ে এ লেখা শিখেছিলাম, পেন্সিল মনে বুলিয়ে আছে? বুলিয়ে, What is that but mimesis? We are learning to imitate. কিন্তু আমার এ লেখা আর তোমার এ লেখা, বা আমার এ লেখা আর আপনার এ লেখা, বা কিন্তু মধ্যে তফাৎ তো তফাৎ থাকবে। আছে। শিখেছি তো এক, শিখেছি তো এক। এই জিনিসটাই খুব ইম্পর্ট্যান্ট, যে even without knowing we create our signature, তারপর আমরা সেটাকে এমব্রেস করি না। কেন এমব্রেস করি না? এবং এথিক্যালি উই শুড এমব্রেস ইট। কিন্তু এথিক্যালি আমরা কি এটাকে এমব্রেস করি না এই কারণেই যে আমরা নিজেরাই জানি না যে আমরা আমাদের সিগনেচারটা বানালাম? ভেরি গুড, ভেরি রাইট। মানে সে ফর এক্সাম্পল, খুব সিম্পল এক্সাম্পল আবার, মানে বিবি কিং, ওয়ান অফ ইউর মোস্ট ফেভারিট গিটার প্লেয়ার্স, সো ওয়েন হি ইউজ টু বেন্ড, এই যে জাস্ট এরম করে এটাকে রেখে দেওয়া, this was very much like, you know, like that was his kind of stuff. But now say if I, that's not BB King per se, that is some other king. Because there were three kings, right? There was BB, there was Freddie, there was Albert. So yeah, so all of them had different bending styles. এই যে স্টাইলটা, এটা অ্যাকচুয়ালি কি, এটা কিন্তু আমাদের মনের ভেতরে যেই এক্সপ্রেশনটা, সেটার খুব একটা স্বচ্ছ বহিঃপ্রকাশ। মানে আমি এটা জানলাম, আমি এটা জেনে এবার আমি যদি জানি আচ্ছা তাহলে আমি যখন বেন্ড করব, হোয়াটস দ্য ডিফারেন্স? দেয়ার ইজ নো ডিফারেন্স, রাইট? আমি এটা জানলাম, আমি আরও 4-5 রকমের জানলাম, যে জানবার পরে আমি ভাবলাম যে হাউ ডু আই ওয়ান্ট টু অ্যাপ্রোচ দিস, অ্যান্ড দেন মেবি দ্যাট ইজ অলসো নলেজ, দ্যাট ইজ নট সিগনেচার। কারণ আমি দুটোকে কম্বাইন করলাম। আমি তিনটেকে কম্বাইন করতে পারি, দ্যাট ইজ স্টিল নলেজ, দ্যাট ইজ অ্যাগেন নট সিগনেচার, বাট is close towards my style. মানে now I'm trying to discover a voice which is not really
something which is coming from there. এবার এই প্রসেসটা ইজ অ্যান এস্থেটিক প্রসেস। বাট এখানে আমার একটা ইয়ে আছে, কোয়েশ্চেনও আছে, ওয়ার্নিংও আছে। মানে ওয়ার্নিং তোমাদের জন্য, যে আমি কনসেপ্ট ক্লিয়ার না করে যদি স্টাইল খুঁজতে যাই, নিজের সিগনেচার খুঁজতে যাই, দেন দেয়ার ইজ এ প্রবলেম দেয়ার। না, সেটা তো কখনোই নয়। মানে আমি এটা তখনই করতে পারি যখন আমার কাছে এই বিষয়টার অ্যাটলিস্ট কিছু না হলেও 10-12টা ডিফারেন্ট এক্সাম্পলস আছে। মানে আমি জানি আমি জানি আমি জানি আমি জানি এইগুলোকে নিয়ে আমি একটা কিছু মিশম্যাশ করতে পারি, আবার এইগুলোকে আমি নিজে ইন্টারনালাইজ করে একটা কিছু করতে পারি, নিজে ফিল করে, নিজে আগে ফিল সব করে, থেকে, হ্যাঁ সব নিজে থেকে আগে feel আসছে করে। ফিলিংস। তো এই দিস আর এথিক্স। ওয়াই? বিকজ আই ক্যানট জাস্ট পিক, হ্যাঁ এটা তো পেলাম এখান থেকে, এটা আমি এরকম করে করি। সত্যি কি তুমি এরকম করে করো? আস্ক ইউর সেলফ, পসিবলি নট। ইউ হ্যাভ পিকড ইট আপ ফ্রম সামওয়্যার। ইউ ক্যান সে যে আচ্ছা মানে এটা তো সব জায়গায় আছে, তাহলে তো মানে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। অ্যাগেন আমি আমার অন্য আর্টটার বিষয়ে কথা বললে এখন আরও বেশি মানে দিস ইজ ইম্পর্ট্যান্ট, বিকজ আমার মনে হয় যে এই এক্সাম্পলটা খুব ফিজিক্যাল এবং বুঝতে সুবিধা হবে। ডিফারেন্ট মার্শাল আর্টস হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ পাঞ্চিং। হ্যাভ ইউ নোটিস দ্যাট? নো, নট রিয়েলি। আচ্ছা, কারাটেতে এরমভাবে পাঞ্চ করে, ওকে। উইংচুং কুংফু বা কুংফুতে মানে উইংচুংয়ে স্পেসিফিক্যালি এরমভাবে পাঞ্চ করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। boxing we punch like this, right? We are basically into this thing, right? Correct? আমি এই তিনটাতেই থাকছি। আমি আরও অনেক এক্সাম্পল দিতে পারি, দিচ্ছি না। কালির কথা তো বলছি না। আচ্ছা, একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমি কালির ব্যাপারে জানি, খুব একটা বলি না। ওকে। তার কারণটা হলো যে কালি এমন একটা মার্শাল আর্ট, যেই মার্শাল আর্টটা শিখবার জন্য একটা খুব বড় ব্যাপ্তি দরকার, বিকজ ইটস এ লিথাল মার্শাল আর্ট। ইউ আর লার্নিং ওয়েপন্স, ইউ আর লার্নিং ডিফারেন্ট ওয়েজ অফ অ্যাকচুয়ালি স্টপিং অর এন্ডিং সামথিং পার্মানেন্টলি। তো ইটস নট আ মার্শাল আর্ট যেটা নিয়ে স্পোর্টসের জন্য, মজা করার জন্য করার নয় ওটা। তাই আমি 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 প্রেফার করি সেরকম মার্শাল আর্টস নিয়ে কথা বলতে, যেই মার্শাল আর্টসগুলো তে একটা ফিজিক্যাল sporting event ও এক্সপ্রেশন থাকবে। আছে, একটা স্পোর্টস আছে, আমি সেটাতে কথা বলতে প্রেফার করি। এটা জাস্ট বলে নিলাম, কারণ মানে ইউ মাইট থিঙ্ক যে কালি নিয়ে এত ইয়ে করে ইউ কিপ অন গিভিং এক্সাম্পলস অফ ডিফারেন্ট আদার মার্শাল আর্টস, তার কারণটা এটা, দ্যাট ইজ দি অনলি রিজন। এবার মজার জিনিসটা হলো যে এই তিনটে ফর্ম অফ এক্সপ্রেশন, মানে আমার হাতটা এরকম করে গেল, কি আমার হাতটা এরম করে গেল, কি আমার হাতটা এরম করে গেল, এটা দেখে এক লাগছে, মানে এইটা একরকম, এইটা একরকম, আবার এইটা একরকম, রাইট? বাট ইভেন এইখানে ডিফারেন্স আছে। মানে ফর এক্সাম্পল, আমি যদি এই পার্টিকুলার এক্সপ্রেশনটাকে, মানে সে ফার্স্ট আমি যেটা বললাম কারাটের কথা, যে এইটাকে আমি যদি শুধু শোল্ডার ইউজ করে, জাস্ট শোল্ডার ইউজ করে করি, তাহলে সেটা এক রকমের এক্সপ্রেশন। আমি যদি কোমর আর শোল্ডার দুটো লাগাই, তাহলে আরেক রকম এক্সপ্রেশন। আমি যদি পা, কোমর, শোল্ডার সব একসাথে আনি, তাহলে সেটা আরেক রকম এক্সপ্রেশন, রাইট? ইন্টারেস্টিংলি এই এক জিনিস ইজ অ্যাপ্লিকেবল হিয়ার অলসো। শোল্ডার, কোমর আর শোল্ডার, পা, কোমর, শোল্ডার, শোল্ডার, কোমর আর শোল্ডার, পা, কোমর, শোল্ডার। সো সি এসেনশিয়ালি এক্সপ্রেশনটা আলাদা হতে পারে, কিন্তু দ্য ওয়ে দিস এক্সপ্রেশন, দ্য ওয়ে উই আর রিচিং দিস এক্সপ্রেশন, দ্য ওয়ে উই গো ইনটু ইট, ইটস দ্য সেম। ইনফ্যাক্ট অনেক ভালো স্ট্রাইকার্সরা বলে যে আমরা যদি পাঞ্চ করি, তাহলে উই আর নট পাঞ্চিং উইথ আওয়ার হ্যান্ডস, we are punching with our legs, because the leg drives everything. So this force needs to be driven. This force has to be driven from the leg, right? Similarly, I'm not kicking with my feet, I'm kicking with my hands. মানে আমার হাতটা যতটা স্টেবল থাকছে, আমার কিক করতে ততটা সুবিধে। এবং আজকালকার দিনে খুব কম জায়গায় এরকম প্র্যাকটিস হয়, বাট আমরা যখন শিখেছি তখন আমরা এক একটা কিককে
30 সেকেন্ড 1 মিনিট ধরে রাখতাম, মানে ওই একটা কিক মারলাম, ব্যাক করলাম, না নেমে দাঁড়িয়ে গেলাম, এই জিনিসটা আমরা করিনি। এবং সেটার জন্যই ফর দ্যাট রিজন the expression, the way we kick, it's absolutely different, or the way we punch also, because আমরা যখন মানে পাঞ্চিংও শিখেছি তখনও আমরা ওই 1000টা পাঞ্চ এরম করে করছি না, রাদার এই সেন্টার লাইনটাকে ফলো করে 100 কাউন্টে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি পৌঁছবো ইন 100 কাউন্টস, which is like tediously slow একটা প্রসেস, বোঝাও যাবে না which is কখন tediously slow but it clears your concept entirely. মানে এই যে আমার হাতটা এখান থেকে বেরোচ্ছে, এই যে সেন্টার লাইনটাতেই থাকছে, this entire it's clear. এবার আমি এটা এরম জোরে করলেও it stays the same, মানে it does not, you know, like deviate. it does not deviate, it will not deviate. মানে আমি এখানে থাকি, এই থাকি, এই থাকি, যেখানেই থাকি, this center line concept is going to be the same because ওই tedious প্রসেসটা হয়েছে। So how do you relate ethics to this? Not only ethics but also discipline, both. Ethics তো এখানে যে আমার এক্সপ্রেশনটা আলাদা, আমি সেটা যেমন অ্যাকসেপ্ট করছি, আমাকে এটাও অ্যাকসেপ্ট করতে হবে যে প্রসেসটা কোথাও এক। Okay. হ্যাঁ, এবং এইটা কিন্তু আমার এক্সপ্রেশন নয়, এইটা কিন্তু একটা এক্সপ্রেশন যেটা কেউ অলরেডি করেছে। মানে আই ক্যানট সে দিস ইজ মাই ওয়ে অফ পাঞ্চিং, ইটস নট মাই ওয়ে অফ পাঞ্চিং, somebody has done it, I am learning it, but it will become my way of punching when I start adding small little things. For example, JKD te Bruce Lee says that, you know, like in his book The Tao of Jeet Kune Do, he writes it's his way that he does not like to clench his fist from before, he likes to do it last moment, he likes to keep a very, you know, loose fist. Jokhon when he's at the point of impact, then he clenches and turns. So this is the point of impact. Normally clenched marle, but here he is going to, so this is a little addition from physics, because the moment you're turning into it, there are two things. The moment you're turning in, you're covering more distance. Eita ekhane shesh. So say I can't reach you, right? I just turn in, I reached you. So this is, so you're out of my range. So you put a little shoulder, I you just put a little, turn, I reached you, right? That becomes your innovation or your way of adding yourself into that. You take the form, make it better. What's stopping you from making it better? how would I know যে এটাই is a better form? আমি বেসিক্সটা জানলাম, হ্যাঁ, okay, because everything we talk about comes back to students and performance, একদম তাই। youngsters, basically হ্যাঁ, একদমই youngsters, তাই। okay, ক্রিকেটও হতে পারে, মানে এই পডকাস্টটাকে তোমরা পড়াশোনার ক্ষেত্রে ইউটিলাইজ করতে পারো, তোমরা খেলাধুলার ক্ষেত্রে ইউটিলাইজ একদম, করতে পারো, একদম। জেনারেলি আই মিন ইটস টকিং অ্যাবাউট লিভিং লাইফ, ওকে। সো আমার কনসেপ্ট ক্লিয়ার হলো, আমি মুভমেন্টটা বুঝলাম, টেকিং দিস এক্সাম্পল, আমি ওর মধ্যে একটুখানি ভেরিয়েশন অ্যাড করার চেষ্টা করছি। হাউ ডু আই নো if that is a better way? হ্যাঁ, সিম্পল, প্রোগ্রেস, বেটারমেন্ট মানে প্রোগ্রেস, রাইট? Okay, so I have to keep trying, মানে keep trying. মানে বিষয়টা হলো যে আমার শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস ইজ আ স্ট্রেট লাইন, রাইট? কারেক্ট। এবারে আমি এই স্ট্রেট লাইনে আই ক্যানট রিচ ইউ, রাইট? So I have to put an effort. সো আই হ্যাভ টু ওভার রিচ, রাইট? Acha, so that you, সো আই রিচ ইউ, রাইট? বিকজ ইটস আ ফিজিক্যাল ফরম্যাট, তো আমি বুঝতে পারছি যে আমি এখানে, ইউ আর আউট অফ মাই রেঞ্জ, out of my range. But if I just do this, not only are you within my range, I am overreaching. exceeding that range. I am exceeding the range. So it's very clear to me যে আমার রেঞ্জ অফ মোশনটা আমি বাড়ালাম, কারেক্ট? এটা তো একদমই সহজ, এখানে তো কোনো রকেট সায়েন্স নেই। এরকমভাবে আমি ফর এক্সাম্পল পেনটা এরম করে ধরে লিখি যখন, তখন আমি যেই স্পিডে লিখি, এবার আমি যদি জাস্ট আরেকটা গ্রিপ দিই এখানে,
আমি প্লেকট্রামটা যেরমভাবে ধরি, মানে প্লেকট্রামটা আমি যদি এরম করে ধরি ফর এক্সাম্পল, তাহলে আমি যতটা ফাস্ট মুভ করতে পারি, আমি যদি জাস্ট আরেকটা একটুখানি ফিঙ্গার এখানে আনি, তাহলে আমি আরও বেশি ফাস্ট মুভ করতে পারি, বিকজ আমি একটা সাপোর্ট পাই। পেনের ক্ষেত্রেও হয়তো তাই, হয়তো তাই, আমি বলছি না তাই, হয়তো তাই, exactly, সেটা তাকে হয়তো বার তাই, করতে হবে। হয়তো তাই, সেটা তার জন্য কি কাজ করবে। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু উইল পুট ইউ ফরওয়ার্ড। which means what? Which means constant changes. হ্যাঁ, এইবারে চেঞ্জেসের মধ্যে একটা ব্যাপার থাকছে, সেটা হচ্ছে যে আমি কোনো একটা জিনিস চেঞ্জ করলাম মানেই সেটা একদম ক্লিক করে যাবে, সাকসেস হয়ে যাবে, তা নয়। একদমই না। নতুন জিনিস দেখতে হবে। সো ইফ ইউ আর চেঞ্জিং সামথিং, ইউ হ্যাভ টু গো উইথ ইট ফর সাম টাইম। সেটা কয়েক ঘন্টা হতে পারে, কয়েক দিন হতে পারে, টিল দ্য টাইম ইউ স্টার্ট গেটিং রেজাল্টস। যদি আর এর তো ফ্লেক্সিবিলিটি থাকতে হবে যে আমি যদি রেজাল্ট পাচ্ছি তো ভালো, আমি যদি রেজাল্ট না পাচ্ছি দেন ইউ হ্যাভ টু গো ব্যাক অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাই সামথিং এলস। অ্যান্ড ইউ হ্যাভ টু বি অনেস্ট, মানে এখানেও এথিক্সটা খুব দরকার, মানে Okay. অনেস্টিটা খুব দরকার। মানে আমি একটা জিনিস দেখলাম, আমি ভাবলাম যে আমি এটা করতে পারি, আমি করতে গেলাম, আমি একটু সাকসেস পেলাম, কিন্তু পরে দেখলাম যে এইটা আমার জন্য নয়, কারণ এটা আমাকে অনেক বেশি এনার্জি ডিভোট করতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, তারপর আমি পাচ্ছি। এইটা পাচ্ছি, মানে প্রপোর্শনাল হচ্ছে না। তো I have to embrace my own failure. I have to embrace my own failure. If I do not embrace my failure, how will I become better? হাউ উইল আই গ্রো? এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং ডিসিপ্লিন আর এথিক্স থাকলে ফেলিয়ারের অ্যাকসেপ্টেন্স খুব তাড়াতাড়ি হয়, কারণ ফেলিয়ার মানে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড নয় তো। তখন আমি ফেলিয়ারকে তো ফেলিয়ার হিসেবে দেখছি না। এক্স্যাক্টলি, ইটস মাই ওয়ে অফ বিকামিং বেটার। মানে আজকে আমি এত কিছু জানলাম, এই করলাম, এইটা প্ল্যান করলাম, ওইটা প্ল্যান করলাম, সব কিছু প্ল্যান করে গেলাম। খুব সিম্পল, মানে আমি বক্সিং খেলতে গেছি, বক্সিং খেলতে গেলাম, তো এবার খেলতে গিয়ে আমি সব কিছু রেডি, আমি প্ল্যান করেছি একটা, যে এই করবো, ওই করবো, সেই করবো। Then when the person starts to hit me, I forget everything. all the plan goes out of the window, right? So the point is, why plan when you do not need to plan? অ্যাকচুয়ালি প্ল্যানিংটা হওয়া উচিত ছিল অন্য, আমি কিভাবে খেলবো প্ল্যানিংটা নয়, আমি আমার হেলথটাকে কতটা ভালো রেখেছি, আমি সব কিছু দেখতে পাচ্ছি কি না, আমার পেরিফেরিয়ালসগুলো কাজ করছে কি না, আমার আজকের রিফ্লেক্স টাইমিংটা কি, আমার রিফ্লেক্সটা কতটা, আর রিফ্লেক্স কমে যায় জানো তো, মানে ইন দ্য সেন্স প্র্যাকটিসে যে রিফ্লেক্সটা থাকে, রিংয়ে সেই রিফ্লেক্সটা থাকে না। নার্ভাসনেসের জন্য। কেন? এটা দুটো এক্সাম্পল আছে। যখন প্রথম মানুষে খেলে তখন থাকে না, মানে রিফ্লেক্সটা কমে। যত বছর বাড়তে থাকে উল্টো হয়। মানে প্র্যাকটিসে যেটা থাকে তার অলমোস্ট মানে 1.5 বা 2 বেড়ে যায়। বাট যখন আমিও স্টার্ট করেছিলাম, তখন আমারও এরকম হতো যে আমি যতটা ফাস্ট এমনি প্র্যাকটিসে, যখন রিংয়ে খেলতে যেতাম তখন সেটা কখনোই নয়। আমি বাই দ্য ওয়ে কোনোদিন বক্সিং টক্সিং কিছু খেলিনি, হ্যাঁ আমি অন্য জিনিসপত্র খেলেছি, মানে বক্সিং মানে কিক বক্সিং খেলেছি, বাট দেন বক্সিং খেলিনি কোনোদিনও। বাট হ্যাঁ, অফকোর্স আই হ্যাভ প্লেড কিক বক্সিং, আই হ্যাভ প্লেড গ্রাপলিং, আই হ্যাভ প্লেড weapons art forms, তো অফকোর্স আই হ্যাভ প্লেড, হ্যাঁ। বাট it's applicable there also, মানে it's definitely applicable there also. তো সেখানেও তো ওই রিফ্লেক্সটা কিন্তু, বাট যত ইয়ার্স গো বাই, সো সে ইউ আর 5 years into continuous practice, তখন আস্তে আস্তে ইউ সি যে তোমার প্র্যাকটিসে যে রিফ্লেক্সটা, সেটা তোমার রিংয়ে আরো বেড়ে যাচ্ছে। গোয়িং ব্যাক টু হোয়াট ইউ আর সেইং, যে আমি রিংয়ের আগে আমি যদি খুব বেশি ফোকাস করি, তারপর আমি মার্কে সব ভুলে গেলাম। সো আই নিড টু ফোকাস অন মাই পেরিফেরালস, আই নিড টু ফোকাস অন মাই রিফ্লেক্স, আই নিড টু ফোকাস অন, ওইখান থেকে যদি আবার ইফ ইউ ট্রাই টু পিক আপ দ্য ডিসকাশন, হ্যাঁ টু দ্য এক্সাম, একদমই তাই। হ্যাঁ, মানে আমি কি অঙ্ক আসবে সেটা নিয়ে টেনশন করে সারা রাত ঘুমোলাম না, আরে এক্সামটা দেবো কিভাবে? মানে আমাকে তো প্রথমে আই হ্যাভ টু বি অ্যাট মাই 100% ফার্স্ট, এবং সেটা ফিজিক্যালি এবং মেন্টালি। আমি টেনশনটা কেন করছি? কারণ আমি জানি না। এইটা একটা খুব সিম্পল জিনিস, একবার বুঝে নিলে আমার মনে হয় আমরা সবাই বুঝে যাব। উই আর টেন্সড when we don't know something. Do we have to know? মানে আমাকে কি জানতেই হবে কালকে কি প্রশ্ন আসছে? কেন জানা সম্ভব নয়। না, জানা তো সম্ভব নয়, বাট টেনশনটা হচ্ছে কেন? কারণ আমি জানি না যে এটা আসবে না ওটা আসবে, লাস্ট ইয়ার তো এটা এসেছিল, কেন করছি? ওয়াই এম আই ডুইং দিস ফিউটাইল এক্সারসাইজ? ইটস আ ফিউটাইল এক্সারসাইজ অ্যাকচুয়ালি।
অ্যাকচুয়ালি ফিউটাইল এক্সারসাইজ। আমি যদি আমার কনসেপ্টগুলো ক্লিয়ার করি তাহলে when I go to answer the paper, it will become a very joyful experience. আমার মজা লাগবে, আমার ভালো লাগবে পেপারটা আনসার করতে, এবং আমি যেটা জানি না সেটা নিয়ে আমি কিন্তু টেনশন করলে অন্য যেটা জানি সেটা খারাপ হবে। এটা খুব ইম্পর্টেন্ট যে স্পেশালি যখন আমরা একটা পুরো মিউজিক্যাল পারফরমেন্সের কথা বলি তাহলে খুব সুবিধা হবে। একটা ব্যান্ড সেট আপে আমি পারফর্ম করছি, আমার বেসিস্ট অল অফ আ সাডেন একটা জায়গায় ভুল বাজালো, এবং মুখটুক খিচিয়ে ফেললাম, এরমভাবে ওর দিকে তাকালাম, আমার অডিয়েন্স কিন্তু বুঝতেও পারেনি, আমার অডিয়েন্সের কাছেও ক্লিয়ার হয়ে গেল। এবং আমি ওই মুখ খিচাতে গিয়ে যেটা করলাম, আমার পরের কর্ডটা নিজে ভুল বাজালাম। ওয়াই অন্যর ভুল ধরা বা নিজের ভুল ধরার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে আমি যার জন্য পারফর্ম করছি তার কাছে কি মেসেজ যাচ্ছে। মানে আমি এই প্রশ্নটা জানি না তো এইটার কি উত্তর ছিল, এইটা কি হবে, বেশ আমি কেন ভাবছি আমি সবচেয়ে ভালো যে এই প্রশ্নটা জানি সেটা দিয়ে শুরু করার পরে আমার কনফিডেন্সটা একটু বাড়লো, তারপর আমি অন্য একটা প্রশ্নতে গেলাম, এরকমভাবে আস্তে আস্তে বাই দ্য টাইম আই কাম ব্যাক মেবি আদার থিংস হ্যাভ স্টার্টেড কামিং টু মাই মাইন্ড। এবং মজার জিনিস হলো আজকালকার সব কজন স্টুডেন্ট, মানে আমারও যারা ফিল্মের স্টুডেন্টস তাদেরকেও আমি ডিডিউস করতে শেখাই একটা প্রবলেম কীভাবে, আমি যদি না জানি তাহলেও আমি সেটার ক্লোজেস্ট ডিডাকশনটা কীভাবে বার করবো, সেটার লজিকটা কী। এবং এই জিনিসটা কিন্তু আজকাল সবাইকে শেখানো হচ্ছে, আমি এটা দেখছি। মানে এটা আমাদের সময় অতটা ছিল না, মানে এই যে একটা ডিডাকশন করা, এই যে মানে আচ্ছা এটা মনে হচ্ছে জানি না তাহলে কি হতে পারে, সেই জায়গাটাতে যাওয়া। এবং এটার জন্য পসিবলি ডিবেটিং, কুইজিং, গ্রুপ ডিসকাশনস, এই সবগুলো খুব ভালোভাবে again ওইটাই গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট দ্যাট উই ওয়ার ডিসকাসিং অর ইউ আর ডিসকাসিং, যে কনস্ট্যান্ট ইমপ্রুভমেন্টের চেষ্টা এবং কনস্ট্যান্ট সেটা দিয়ে ট্রায়াল অ্যান্ড এরর করা, যে আমার এটা সাকসেসফুল হচ্ছে কি হচ্ছে না। আমার পার্সোনাল লার্নিং হচ্ছে কি জানো তো, অনেক মানে সাকসেস আসে কিন্তু অনেক কম জিনিসের লাইফে। ওকে, লেট মি গিভ অ্যান এক্সাম্পল। অ্যাজ এ কনসালট্যান্ট আমি অনেক বিজনেস হাউসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থেকেছি ফ্রম টাইম টু টাইম। এর মধ্যে একটা পার্টিকুলার বিজনেস হাউস ইউজ টু বি আ ক্লোজ ফ্রেন্ড অফ মাইন, তার ওকে সে চলে এখনও, সেই বিজনেস এখনও চলছে, ডুইং ওয়েল। ওই বিজনেসে ওদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ভার্টিক্যাল ছিল, 6 ভার্টিক্যালস। ওকে, প্রত্যেকটা ভার্টিক্যাল ইন্ডিভিজুয়াল প্রফিট অ্যান্ড লস ভার্টিক্যাল, মানে প্রত্যেকটা ভার্টিক্যালের নিজের ব্যবসা, এবং সেই ব্যবসা টোটাল বছরের শেষে সাম টোটাল করে দেখা হতো কোম্পানির কী হচ্ছে। ওই 6টা ভার্টিক্যালের মধ্যে 85% অফ দ্য টার্ন ওভার ইউজ টু কাম ফ্রম ওয়ান ভার্টিক্যাল। ওকে, company's turnover was 100 crore. So Hishab was very simple. 85 crore out of that 100 crore used to come from one vertical. About 7 to 8 crore used to come from another vertical. So এরা হচ্ছে মোটামুটিভাবে ওই কোম্পানির সিংহভাগ, দুটো ভার্টিক্যাল থেকে কোম্পানির বিজনেস আসতো। বাকি ভার্টিক্যালগুলো ওয়ার অল লস মেকিং ভেঞ্চার্স। তারা টার্নওভার দিত, কিন্তু যখন ব্যালেন্স শিটে আসতো তখন তাদের যা খরচা, মানে তাদের যা টপ লাইন তার থেকে তাদের খরচা বেশি। কিন্তু ওরা বন্ধ করেনি, এবং ওখানেও লোকজন কাজ করতো। এবং এই প্রত্যেকটা ভার্টিক্যাল, এই আমার যে বন্ধু, যে ভদ্রলোকের কোম্পানি, এবং আরও তাদের যারা আরও শেয়ার হোল্ডার ছিল, এরা খুব অনেক চিন্তাভাবনা করে অনেক বছরের প্ল্যানিং করেছে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যখন দূর থেকে কোম্পানিটাকে দেখছি, তখন আমরা কিন্তু দেখছি as a company which is doing 100 crore, out of which it is making about 7 to 8% profit, 7-8 কোটি টাকা বাঁচছে আফটার ট্যাক্স, ব্রিলিয়ান্ট সব কিছু, এভরিথিং ইজ ভেরি নাইস। কিন্তু কোম্পানির ভেতরের গল্প হচ্ছে ওই কোম্পানিতে ওই একটি ভার্টিক্যাল যদি কালকে কোনো কারণে বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে একটা গল্প, কোম্পানি উইল ডিসঅ্যাপিয়ার। সেরকম এটাও গল্প যে এই এত বড় কোম্পানিটার পেছনে তারা যে 6টা 7টা 8টা এবং আরও ইনিশিয়েটিভ, যেগুলো পরে ভার্টিক্যাল হিসেবে ট্রান্সলেটেড হয়নি, তারা যে আরও ইনিশিয়েটিভ নিয়েছে এবং প্রায় প্রত্যেক বছর একটা করে নতুন কিছু করার চেষ্টা করতো, সেগুলো হ্যাভ অল বিন ফ্লপস। সো দ্য
থিং দ্যাট আই এম ট্রাইং টু টেল ইউ ইজ লাইফে অনেক কিছু করবে এবং করতে হবে এবং তার প্রায় প্রত্যেকটাই হয়তো ফেলিয়ার হবে। সেই একটা কি দুটো জিনিস ক্লিক করে যাবে লাইফে, দ্যাট ইজ গোয়িং টু মেক ইউর লাইফ সাকসেসফুল, দ্যাট ইজ গোয়িং টু মেক ইউর ক্যারিয়ার সাকসেসফুল, দ্যাট ইজ গোয়িং টু ব্রিং ইউ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ফেম অর ওয়েলথ অর হোয়াট এভার ইউ কল ইট। আর এই জিনিসটা তখনই আসবে, কামিং ব্যাক টু যেটা থেকে আমি কথাটা শুরু করেছিলাম, কামিং ব্যাক টু হোয়াট উই ওয়ার ডিসকাসিং, এই জিনিসটা তখনই আসবে যখন তুমি ট্রায়াল অ্যান্ড এরার করতে হবে। কনসেপ্ট, বেসিক কনসেপ্ট বুঝে গেলে, নাও ট্রাই টু ইম্প্রোভাইজ হোয়াট ইউ ওয়ার সেইং, Yes. and then be realistic and practical enough to understand where it is working and where it is not working. Exactly. এটা আমার সিগনেচার মুভ মানে আমি একজন বিশাল কেউ বলে এটা আমার সিগনেচার মুভ নয়। আই এম ট্রাইং টু ইম্প্রোভাইজ, আই মে বি রং, লেট মি ফাইন্ড আউট, Yes. and if I am wrong, I go back, I try something else. And I have to accept it that I was wrong. এটা খুব ইম্পর্টেন্ট। আর Acceptance. এটা যখন আমি যদি অ্যাকসেপ্ট করতে পারি না, তাহলেই- এটা তাহলেই- তাহলে এই ফেলিয়ার নিয়ে না, এই নার্ভাসনেস ফেলিয়ার নিয়ে ভয়টা চলে যাবে। বিকজ তখন না তুমি একটা অন্য মাইন্ডসেটের মধ্যে ঢুকে গেছো, তখন সাকসেস ফেলিয়ারটা অতটা মাইনে রাখে না। ওয়াই? বিকজ ইউ আর এনজয়িং দ্য প্রসেস, কনসেপ্ট জানছো, ইম্প্রোভাইজ করছো, কাজ করছে কিনা, ইউ বিকাম আ কাইন্ড অফ আ সায়েন্টিস্ট ইন ইউর ওন ওয়ে। কনসেপ্ট জানছো, ইম্প্রোভাইজ করছো, কাজে লাগাচ্ছ, হচ্ছে কি হচ্ছে না দেখছো, ফেরত আসছো দুপা, আবার এগোচ্ছ, অ্যান্ড দিস ইজ লিভিং ইন দ্যাট প্রসেস, Correct. যেটা দিয়ে আমরা ডিসকাশন শুরু একদমই করেছিলাম। তাই। এবার থার্ড পয়েন্ট, this is perhaps the most important point in performances worldwide, no matter what kind of performance it is. Timing. ওকে, টাইমিং ইটস সো এসেনশিয়াল। মানে ফিজিক্যালি যদি বলি তাহলেও, মেন্টালি যদি বলি তাহলেও, মানে একটা পেপার সলভ করতে গেলেও টাইমিং এসেনশিয়াল, আবার একটা মিউজিক্যাল কনসার্টেও টাইমিং এসেনশিয়াল। কারণ বেতালা বাজালে তো হবে না। খুব ইন্টারেস্টিং শোনাবে না ব্যাপারটা। মানে জাস্ট ইমাজিন সামবডি ইজ গোয়িং 1 2 3 4 1 2 3 4 তাকে দিমি তাকে জন্য তাকে দিমি তাকে জন্য তাকে দম তাকে তাকে দিমি তাকে জন্য তাকে দিমি তাকে জন্য তাকে দম, it sounds correct, right? এবার somebody is going 1 2 3 4 takita ta dim taka, you're like, what on earth is going on? You know, because you have set The rhythm. You cannot, so you are creating your own world. যখন একটা মিউজিশিয়ান সেট করছে না, নিজের ইন্ট্রোটা সেট করে একটা রিদমে ঢুকছে, বা যে কোনো সিঙ্গার সং রাইটার যখন নিজের গানের ইন্ট্রোটা বাজানোর পরে রিদমে ঢুকলো, পুরো ব্যান্ডটা যখন জয়েন করলো, হি হ্যাজ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড। নাও ইটস হিজ অর হার রেসপন্সিবিলিটি টু স্টিক টু দ্যাট ওয়ার্ল্ড। এবার ইফ হি অর শি ডিসাইডস টু, you know, like that, it's going to be, so timing is very important. এবার টাইমিংয়ের ক্ষেত্রে মানে in case of martial arts, again, you know, like body mechanics, এই আজকাল আমরা সেলফ ডিফেন্স নিয়ে অনেক কথাবার্তা বলি। সেলফ ডিফেন্স বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। কথাটা হলো সার্ভাইভাল। there is nothing called self defense. It's a very wrong concept. You don't need to defend the self. The self is there, then the self is not there. You don't need to defend the self. You need to survive. ব্যাপারটাই আলাদা, পুরো জিনিসটাই আলাদা। এবং due to my learning of a completely different art which stresses on survival, এটা আমি আরও বেশি করে বুঝতে পারি। তো এই সার্ভাইভালটাও অ্যাকচুয়ালি টাইমিং। মানে আজকে আমার কোম্পানি লস সাফার করছে, আমি এখন একটা নতুন ভেঞ্চার করব ভেবে যে ভালো হবে, আই ক্যান টেক দ্যাট গ্যাম্বল। বা আমার কোম্পানি এখন লস সাফার করছে, আমি একটা নতুন ভেঞ্চার করলাম না, ব্রেক ইভেন হলো, তারপরে আই টেক দ্য গ্যাম্বল, সো দ্যাট যদি এটা লস খায়, আই হ্যাভ দ্য ব্যাকিং টু অ্যাটলিস্ট ইউজ ইট অ্যাজ এ শিল্ড। দুটো মেন্টালিটি আলাদা। একটা মেন্টালিটি ইজ মোর সার্ভাইভাল ওরিয়েন্টেড, আর একটা মেন্টালিটি হলো ওভার রিচার। এবং ওভার রিচারদের ট্র্যাজিক এন্ডস হয়। মাকবেথ ট্র্যাজিক হিরো, হ্যামলেট ট্র্যাজিক হিরো। হ্যাঁ, এই যে আমরা যেই জিনিসগুলো পড়ছি, সেই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাইফে একদম, মানে আমরা যেটা পড়ি স্কুলে বা কলেজে, সেটা কিন্তু লাইফ। এটা সব থেকে বড় পয়েন্ট। আমরা কিন্তু এমনি, মানে আমরা সেই এমনি জাস্ট একটা থার্মোস ফ্লাস্কের ব্যাপারে পড়লাম, আমরা কিন্তু লাইফ পড়ছি ওখানেও।
আমরা এমনি আমরা পেনাম্বরার ব্যাপারে পড়লাম না, ওখানেও কিন্তু আমরা লাইফ পড়ছি, ফিলসফি পড়ছি অ্যাকচুয়ালি, যদি আমরা সেভাবে দেখি, বিকজ দ্যাটস ডিরেক্টলি অ্যাপ্লিকেবল টু আওয়ার লাইফস, টু আওয়ার লাইফস্টাইল। তো সেইখান থেকে এই মাইন্ডসেটটাই আলাদা, দ্য মাইন্ডসেট টু সার্ভাইভ অ্যান্ড ইউজ টাইমিং টু সার্ভাইভ, এই মাইন্ডসেটটাতে ঢুকতে হবে। এবং অলসো আনাদার ভেরি ইম্পর্ট্যান্ট থিং ইজ স্মল পিস বিগ পিস, এই কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমি লুজ করছি যেটা, সেটা কতটা বড়, যেটা গেইন করছি সেটা কতটা বড় বা কতটা ছোট। মানে একটা ছোট্ট পিস গেইন করার জন্য আমি যদি এত বড় একটা পিস স্যাক্রিফাইস করি, তাহলে আমার সার্ভাইভালটাকে আমি একদম ডুইন্ডল করে দিচ্ছি। মানে আমি নিজেকে নিজের এমন একটা জায়গায় পুশ করছি যেটা ইজ নট গোয়িং টু মেক মি সার্ভাইভ। এবং একটা ভালো এক্সাম্পল আছে আমার মাথাতে, সরি ইন্টারাপ্ট করছি, প্লিজ, বিকজ উই নিড টু বি এবল টু রিলেট। আমি একটা ছোট পিসকে আর্ন করার জন্য আমি একটা বড় পিস অফ গুটিকে স্যাক্রিফাইস করে দিচ্ছি। এজ লাইক আমি এখন টাইম পাস করার জন্য বসে বসে ইনস্টা রিল দেখছি আর এফপি রিল দেখছি, whereas I should probably be studying or I should be doing something which is constructive, which is more constructive, যেটা আমার ভ্যালু অ্যাড করে, সেটা টাইমটাকে আমি ইউজ করছি। কেন এগুলো তো খুব অ্যাডিকটিভ, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা দেখতে দেখতে 15-20 মিনিট কেটে যাবে। কারেক্ট কারেক্ট। আর 15-20 মিনিটই ইউজুয়ালি আমরা যখন ট্রেনিং করি, যদি ভালো ট্রেনিং হয় না, আমরা ওই 15-20 মিনিটের মানে এক একটা সাব টপিককে আমরা 15-20 মিনিটের বেশি বলি না, তার কারণ মানুষের ফোকাস নষ্ট হয়ে যায়। সো হোয়াট ইউ আর ডুইং, 12 minutes is I think what we aim for ideally. 12 বড়দের অ্যাডাল্ট লার্নিং অ্যাডাল্টদের আরো কমে যায়। is what we aim for, যে মানে 12 মিনিটে মানে at least যখন আমি শেখাই, মানে আমি হ্যাঁ পসিবলি মানে অ্যাডাল্ট লার্নিং ওটা কমছে বলে, হ্যাঁ ওটার জন্য মানে 12 মিনিটে একটা কনসেপ্ট বুঝিয়ে ফেলতে হবে, বুঝিয়ে ফেলে তারপরে আমাকে ব্যাপারটাকে হালকা হালকা করে এক্সাম্পলগুলোতে ঢুকতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। স্টুডেন্টদের জন্য আমি ধরে নিচ্ছি 30 মিনিট, 20 মিনিট 30 মিনিট, আমি যদি ওই 20 মিনিট 30 মিনিট ওয়েস্ট করছি, তার মানে আমি একটা স্লট যেখানে আমি আই কুড হ্যাভ লার্ন সামথিং, আই কুড হ্যাভ ইন্টারনালাইজ সামথিং, সেই জিনিসটাকে আমি ওয়েস্ট করে ফেললাম ওই দেখতে গিয়ে। সো আই এম স্যাক্রিফাইসিং আ বড় গুটি ফর দ্য প্লেজার অফ ফরওয়ার্ডিং আ ছোট গুটি মেবি। কারেক্ট। এবার চেসের ব্যাপারে মানে এই বড় গুটি ছোট গুটি বললেই আমার সেই চেস মনে পড়ে, ববি ফিশারের কথা মনে পড়ে, গ্যারি কাসপারফের কথা মনে পড়ে, পন স্যাক্রিফাইসের কথা মনে পড়ে, টু বি মোর প্রিসাইজ অনেস্টলি। কেন মনে পড়ে তার কারণটা হলো যে চেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট গেমস দ্যাট টিচেস ইউ অ্যাবাউট লাইফ। ইন লাইফ whenever we have to get something, we cannot get that with everything intact. We have to let go, let go, let go, let go and then get it. এই লেট গোর প্রসেসটাই হলো টাইমিং। কোন টাইমে কোনটা লেট গো করব, ছাড়াটা হলো সব থেকে বড় পাওনা। মানে এই টাইমে আমি ইনস্টা রিলসটা দেখলাম না, এই যে আমি ছাড়লাম, এটার জন্য কিন্তু একটা বিশাল জিনিস আমি পেলাম। বা এই টাইমে আমি না একদম এইটা বুঝতে পারছি না যে এই আলেকজান্ডারের এই ব্যাপারটা কি হয়েছিল, এখানে পড়ছি কিন্তু ভালো লাগছে না। আচ্ছা নেটফ্লিক্সে নাকি একটা ডকুমেন্টারি এসছে আলেকজান্ডারের ব্যাপারে, একটু দেখি তো কি, মেবি দ্যাট ক্লিয়ার্স আউট সামথিং উইচ ইউ আর নট বিং এবল টু আন্ডারস্ট্যান্ড ওয়েন ইউ আর রিডিং। আর আজকাল তো এত মানে অসাধারণ ইন্টারঅ্যাক্টিভ ডকুমেন্টারিজ হচ্ছে, স্পেশালি ফর স্টুডেন্টস অফ হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড লাইক স্কুল লেভেলে বলছি, যারা হিস্ট্রি পড়ছে বা জিওগ্রাফি পড়ছে তাদের তো মানে খুব ভালো লাগবে। মানে কারণ দে ক্যান সি ইট, like and that stays in your mind, because that stays, and then you don't need to mug that thing up, you think about it, so that becomes like a recollection, which is like a photographic recollection, visual, and then you can write. It's so nice na. তো এই জিনিসগুলো কিন্তু আজকাল খুব ভালো, মানে আজকাল knowledge is even more all around us, I would say, মানে it's everywhere. এবং আগে একটা মানুষকে যতটা সময় স্পেন্ড করতে হতো টু ইভেন আন্ডারস্ট্যান্ড যে কি পড়বো, খুঁজতে, এক্স্যাক্টলি কি বোঝা তো পড়ে আমাদের, তো খুঁজতেই আমাদের বয়স কেটে গেছে অ্যাকচুয়ালি। অ্যাবসলিউটলি প্রি গুগল এরার যারা আমরা। না তবে গুগলেরও কিছু মাইনাস পয়েন্টস আমি দেখেছি, স্পেশালি যখন আমরা মানে আমি দেখছিলাম যে আমার কিছু ছাত্ররা, তারা একটা এসে লিখতে দিয়েছিলাম তাদেরকে
পার্টিকুলার কিছু ফিল্ম টার্মস নিয়ে, তো তারা সেটাকে গুগল আপ করে দেখেছে, ওই ইয়ে দিয়ে, হ্যাঁ হোয়াট এভার করেছে, চ্যাট জিপিটি দিয়ে। হ্যাঁ ফার্স্ট অফ অল প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা বুঝতে হবে, মানে ইউ হ্যাভ টু বি এবল টু গিভ দ্য রাইট প্রম্পটস। মানে আমি একটা সময় চ্যাট জিপিটিকে অনেক গালাগাল করেছি, বাট এখন করি না, বিকজ আমার মনে হয় যে ইফ দিস ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড, তাহলে আওয়ার স্টুডেন্টস শুড নো দ্য রাইট ওয়ে অফ রাইটিং দ্য কারেক্ট প্রম্পটস। তো আমি somehow at the end of the day I have even spoken about that, but at the same time that does not ensure that you will get what you are searching for. It's better to go the hard way. আমি সবসময় বলবো এটা, কারণ হলো যে ওই প্রম্পটটা সবসময় একভাবে আসে না, বিকজ there is a different logarithm which is functioning honestly. তাই আমি বলতে পারি না যে this is the only way of writing the right prompt and it will give me this answer. হবে না, ওটা হবে না। ওটা আমি ইনফ্যাক্ট I spoke to people who are completely into prompt engineering and I spoke to them also and I realized যে হবে না। সো কোথাও গিয়ে যারা একদমই জানে না একটা সাবজেক্টের ব্যাপারে, তাদেরকে বলাটা সহজ যে তুমি এই প্রম্পটটা দিলে এইটা পেতে পারো, কিন্তু যারা জানে এবং আরও জানতে চায় তাদের জন্য কিন্তু চ্যাট জিপিটি ইজ নট দ্য ওয়ে, is not the way, definitely. তাদের জন্য the hard way is the way, কারণ হলো the concept will be clearer. এবং অনেক ফ্যাক্টস মাঝে মাঝে ভুল করে, বা কনসেপ্টটাকে এমনভাবে বললো সেটা ক্লিয়ার হলো না, এরকম হয়। সেটা আমি নিজে এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখেছি, এবং দ্যাট মাইট বি আ প্রবলেম ফর স্টুডেন্টস যারা হেভিলি রিলাই করছে চ্যাট জিপিটির So what is the way out? খুব তাড়াতাড়ি, as the last point, what is the way out? মানে আমার কাছে দেখো দুটো সিচুয়েশন। আমরা যখন বড় হয়েছি, there was no internet, there was no Google, there was no nothing, we wasted a lot of time, needless to point out. আজকে ছেলেমেয়েদের কাছে আজকে অনেক কিছু আছে, they have got a plethora of options. but that also has given them a reluctance. হ্যাঁ, এর মধ্যে হাউ টু ন্যাভিগেট খুব চট করে। খুব সিম্পল ব্যাপার, আমি যদি ডিসিপ্লিনড হই এবং আমি যদি অ্যাকসেপ্ট করি যে আমার মধ্যে একটা রিলাক্টেন্স আসছে বিকজ আই হ্যাভ আ প্রবলেম অফ প্লেন্টি, তাহলে আমি কি করব, আমি টাইমিং করে সেই প্রবলেম অফ প্লেন্টিটাকে কাটবো, কেটে আমার বেয়ার এসেনশিয়ালসে আসবো। তখন কিন্তু আর এই প্রবলেমটা হবে না, তখন ওই বেয়ার এসেনশিয়ালসে চলে এলে আমার কাছে ক্লিয়ার যে আমি এটা ইউজ করছি না। এই টুলটা আজকে ইউ হ্যাভ আ গান, will you use the gun all the time? What would that make you? What would that make you? If we look at this AI thing as a tool which we use when we are not understanding something or when we don't know about something and we just want the basic knowledge of it, বা আমার কাছে সময় নেই এই প্রেজেন্টেশনটা করার, কিন্তু আমাকে কালকে জমা দিতে হবে, আমি অ্যাটলিস্ট বেসিক পয়েন্টসগুলো এটা বার করে নিই, then it's a wonderful tool. It's a beautiful tool. It's a beautiful tool. But আমি কি বলতে চাইছি, but I cannot use it when I have the time. মানে আমি ওকেই ধরে বসে গেলাম। হ্যাঁ, মানে আমার যেখানে বন্দুকের দরকার নেই, মানে যারা মার্কসম্যানশিপ করেছে তারা জানে এই যে রেঞ্জটাতে আমরা বসে আছি, এই রেঞ্জে আ গান, মানে বড় বন্দুক তো ছেড়েই দাও, মানে একেস অ্যান্ড রাইফেলস তো ছেড়েই দাও, ইভেন আ হ্যান্ড গান লাইক আ নর্মাল মানে রিভলভার অর আ পিস্টল ইজ নট অ্যাজ এফেক্টিভ অ্যাজ এ নাইফ। আচ্ছা, হ্যাঁ, বিকজ তোমাকে বার করতে হবে, সাইট করতে হবে, শ্যুট করতে হবে। নাইফের ক্ষেত্রে তোমাকে বার করতে হবে, আর স্ট্যাব করতে হবে। চালিয়ে দিলে ইউ উইল নট গেট দ্য প্রপার ইঞ্জুরি। but I'm saying that actually the reach, the effect, the speed of it, স্ট্যাব করা তো পরে আসে, স্ট্যাব করা গুলি করা, মানে একজন বন্দুক বার করে সেট করে গুলি করার থেকে নাইফ নিয়ে রিচ করাটা is much more faster in close quarter. Even if I'm a very fast drawer and say I have my gun over here, আমাকে এটা রিমুভ করে, that is the time I take to draw, right? Which is really fast. মানে practically হয়তো হবে না এটা। But now comes the মজার ব্যাপার. First of all, you have a belt. Second of all, the gun is locked. So when you're going to take it out, there's going to be a click sound and you have to pull. So it is going to come here. তারপর এই পয়েন্টটা করতে করতে you have reached me. You have reached me. মানে আমি পয়েন্ট, মানে even if I am fast, এই পয়েন্টটা করতে করতে you have reached me. If somebody is sufficiently fast, then No, you don't need to be sufficiently fast also. মানে say if you have a knife and if it is survival, then you will reach me. So my point is যে এই পার্টিকুলার সিচুয়েশনে কিন্তু আমার বন্দুকটা লাগছে না,
and even I have seen, আমি আগেও বলেছি বোধহয়, আমার এখন মনে পড়ছে না পডকাস্টে, যে মানে যেটা বলছিল যে ইউনো আমার চট জলদি কিছু পয়েন্ট লাগলো, আমি সেটা চ্যাট জিপিটি থেকে তুলে নিলাম। বাট ইফ ইউ মেক চ্যাট জিপিটি or things like that, search engine and all, your rosy roti, then it is extremely unimaginative. I have tried out myself. It is extremely, Everyone writes the same answer. yeah, it's Everyone. extremely unimaginative. My It's God. extremely conventional. কখনো যেটা কনভেনশনাল ন্যারেটিভ তার বাইরে যাবে না। ইট প্লেজ ভেরি সেফ। হ্যাঁ, তোমার মানে if you really want to explore, if you really want to learn about a topic, if you really want to generally, because we are talking about Yes. search engine, if you really want adventure, then you have to read a lot. আর ও কি করে, ও যাতে করে তোমাকে অন্য কোথাও যেতে না হয়, ও তোমাকে 4টে পয়েন্ট তুলে দিয়ে দেবে যে ভাই এইগুলো তুই পড়, এগুলোতে হয়ে যাবে। সো again, for making ChatGPT your অবলম্বন is a Strict no-no. Strict no-no. Strict no-no. We have the fourth point, okay. which is the last point, Okay. which is very important, I think, because we spoke about discipline, we spoke about ethics, we spoke about timing. Now the last point is যখন এই সবকটা জিনিস একদম ঠিক হয়ে গেছে এবং আমি যখন এইটা আমার কাছে একদম ক্লিয়ার যে আমি এটা পারছি করতে, তখন comes the most important point according to me, which sets apart every performance. Expression. Okay. Expression. How you write is very important. মানে what is your way of expressing the topic is very important. And that has the greatest aesthetic value in any question paper. আমি যদি 1000টা কোয়েশ্চেন পেপারও দেখি, মানে এই আমার তো অনেক সময় কোয়েশ্চেন পেপার দেখতে হয় এখানকার ওখানকার অনেক জায়গায়, বাট মোস্টলি মানে অফ মানে পোস্ট গ্র্যাজুয়েট লেভেল বা ওরম টাইপের, তো ওখানে ইটস একই প্রশ্ন, বাট it can have different approaches, same referencing, same but the way the person presents it and the way the person writes, coming back to my first point when I was saying je একই গল্প, Your signature? you will also write, I will also write, it will not be the same. সিগনেচারটা তো আলাদা হচ্ছে। of course, but then এটা হলো মানে way of expression is so important. If your timing and expression are in place, then your performance is going to go from here to there. But in order to get your timing and expression in place, your discipline and ethics have to be intact. That's it. And no matter how badly you want to underperform, you will be unable to. Why? Because you've already got into that groove. মানে ওটাই হবে, এবং ওটা হলে আমার মনে হয় সবার ভালো লাগবে। কারণ it's not about getting the highest marks in the class, it's about getting the best or the best version of yourself in front. Best version of yourself in front, living through the process, enjoying the process, learning from the process, success or failure কে খুব objectively দেখা, not taking it personally, because ততদিনে তুমিও জেনে যাবে যে I'll be successful in very few things and I'll be failure in most of the things that I try, and that is going to be a part of your life. It is going to be everybody's part of life. We get depressed for no reason. এটাকে যখনই আমরা objective দেখি না, so it's a whole new process, it's a whole new experience that you'll be going through. So thank you for the wonderful podcast. It was great having you. On that note, প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা দুটো কমেন্ট করো। কমেন্ট হলে আমাদের ভিডিওর বোধহয় রিচটা একটু বেটার হয়। হ্যাঁ, অ্যান্ড সিন্স দিস ইজ এই পডকাস্ট, এই দুটো সেট, part 1, part 2 is not just about competitive exam. It is more about life. It is more about other subjects. It is more about performance. Which could be cricket khala, jeta bolchilam, which could be martial art, which could be music, which could be you as a person. This encompasses everything. So share it amongst more and more people, amongst your friends, amongst your relatives, and keep subscribing to Pathfinder. Thank you very much. Thanks for watching. Thank you.